জয় গোস্বামী এবং আবুল বাসার এই নামগুলো উচ্চারণ করলাম। এটা আমার অহংকার নয়, এটা আমার প্রত্যয়। উচ্চারণ করলাম, আমাকে মুখটা ধুতে হবে একটু পরে। জয় গোস্বামী, আবুল বাশাররা সামগ্রিকভাবে সমাজের অকল্যাণ করছে, সমাজকে কলুষিত করছে, এরা ঘৃণ্য। এদের নাম উচ্চারণ করতে ঘৃণা বোধ হয়, এদের নাম উচ্চারণ করলে মুখ ধুয়ে আসতে হয়। না, এ কথাটা আমি বলছি না, এ কথাটা বলছেন মীরাতুন নাহার, অত্যন্ত পরিশীলিত রুচির মানুষ বলে যাকে আমরা চিনি। তিনি এই ধরনের কথা বলছেন। তার কারণ আমাদের সমাজে স্থাবকতা যেখানে পৌঁছচ্ছে, সমাজের দূষণ ক্রমশই বাড়ছে। তাই তীব্র ক্ষোভ উগরে দিলেন মীরাতুন নাহার। পরিষ্কার বললেন, তথাকথিত বিশিষ্টজনরা আসলে সমাজের জন্য খুব বিপজ্জনক হয়ে উঠছে। একটা সময় আমরা যাদের চিনতাম, আজ তারা সম্পূর্ণ বিকিয়ে গেছে, ক্ষমতার দাসত্ব করছেন। আবুল বাসার একসময় দর্জির কাজ করতেন। নিদারুণ দারিদ্র থেকে তাকে কিভাবে নিয়ে এসেছিলেন একজন লেখালেখির জগতে, আর তারপর কিভাবে তিনি এখন ক্ষমতার দাসত্ব করছেন, সে প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া দিলেন মীরাতুন নাহার। শুনুন মীরাতুন নাহার কি বললেন। ইংরেজিতে একটা শব্দ আছে, ওয়াচ ডগ। একদম, খুব ধনী, নাগরিক সমাজের এটাই দায়িত্ব। হ্যাঁ, ওয়াচডগের ভূমিকা পালন করা উচিত ছিল। খুব ধনী পরিবার যাদের ধনসম্পদ অনেক বেশি, তাদের ধনসম্পদ যাতে ডাকাতেরা লুণ্ঠন করে না নিয়ে যেতে পারে, তাহলে তার জন্য তারা ওই ওয়াচ ডগ, সেই রকম কুকুরদের রাখতেন, রক্ষা করতেন। কুকুর বলছি, কুকুর কথাটা খুব এখন খারাপ অর্থে ব্যবহৃত হয়, কিন্তু কুকুরের মতন প্রভু ভক্ত প্রাণী আর নেই, নিরীহ প্রাণী আর নেই। ওরা কিন্তু প্রভুর হয়েই কাজ করে। যাই হোক, তো মানুষ ওয়াচ ডগ যখন মানুষকে বলা হয়, তখন সেই ওয়াচ ডগের সঙ্গে আসল প্রকৃত কুকুরের কোনো সম্পর্ক নেই। আমরা তাদেরকে নিন্দা করছি না। তো এই নজরদারি রাখতে হয় যে ক্ষতি না হয়, আমার প্রভুর ক্ষতি না হয়। কুকুর কি করে? প্রভু ভক্ত বলে মনে করে আমার প্রভুর কেউ ক্ষতি করতে এলে তাকে আমি ছেড়ে দেব না। সেই কাজটাই হচ্ছে আমাদের দেশের সেই নাগরিকদের, যে নাগরিকদের দুর্ভোগ ভোগ করতে হয় না জীবনে, যে নাগরিকরা অনেক কিছুই পায় শিল্প জগতে, সংস্কৃতি জগতে, চলচ্চিত্র ইত্যাদি সাহিত্য জগতে। এমন কিছু জগৎ আছে যারা তাদের সৃজনশীলতা দিয়ে নিজেরা প্রতিষ্ঠিত হতে পারেন এবং তাদেরকে কারোর মুখাপেক্ষী হয়ে থাকতে হয় না। এটা একটা সময় ছিল, এবং সেই মানুষগুলো ছিলেন দারিদ্র্যের সঙ্গে লড়াই করেও নিজের এই কর্তব্যটা পালন করেছেন। কি না, আমার কর্তব্য শুধু আমার পরিবার রক্ষা নয়, আমার কর্তব্য নাগরিকের, এবং সেটা দেশ রক্ষা, দেশের মানুষের রক্ষার জন্য। দেশের মানুষের অমঙ্গল অকল্যাণ মূলক কাজ যারা করে, কর্মকাণ্ড যারা ঘটায়, তাদের উপর নজরদারি রাখা আমার কাজ। আমার শত অসুবিধা সত্ত্বেও যারা সেটা ভঙ্গ করে, সেই নীতি সেই আদর্শটা না মানে, তারা স্তাবকে পরিণত হয়। তুমি আজকে স্তাবকদের কথা বলছো। স্তাবকরা সেই শ্রেণীর মানুষ যারা আজকে এই যারা ওয়াচডগের কাজ করার কথা, যাদের নজরদারি রাখা প্রভুর তো নয়, আজকে হচ্ছে দেশের দেশের ধনসম্পদ। আমাদের প্রভূত ধনসম্পদ আছে, প্রভূত আমাদের ভারতের, এবং দেশবাসীর যে সম্পদ, সেই সম্পদ রক্ষা করার দায় গণতন্ত্রীয় পদ্ধতিতে দেশবাসী যাদের উপর দেয়, দেশ নেতা নেত্রীরা, তারা আজকে কি করছে, তাদের ভূমিকাটা কি, তাদের উপরে নজরদারি রাখার কাজ এই তথাকথিত যাদের নাম বললে সেই নাগরিকদের, তারা ওয়াচডগের কাজটা করবেন, সেটা তাদের কর্তব্য। আজকে তারা তার বদলে পরিণত হয়ে গেছেন, আজকে না, দিনে 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 হয়েছে, এবং সেটা খুব মারাত্মক পর্যায়ে পৌঁছে গেছে। সেই শব্দটা অভিধানে হলো স্তাবক। কোথায় তারা তীব্র সমালোচনা করবেন, নজরদারি রাখবেন যে দেশ কল্যাণ অকল্যাণমূলক কোনো কাজ যেন এরা না করতে পারে, দেশবাসীর কোনো ক্ষতি যেন এরা না করতে পারে, আমরা নজরদারি রাখছি। এবং তাদের ততখানি সামর্থ্য, ক্ষমতা কথাটা আমি ব্যবহার করি, সামর্থ্য তাদের ততখানি থাকে
যাদের থাকে তারাই সেরকম নাগরিক শ্রদ্ধেয় নাগরিক বলে গণ্য হন, তাদের সেই ভূমিকাটা থাকে। আজকে তারা, তুমি যেটা বলছো এবং আমি একমত, আজকে তারা স্তাবকে পরিণত হয়েছেন। স্তাবক শব্দটার একটা অর্থ আছে, আবিধানিক অর্থই। স্তাবক মানে বিনা কারণে, অকারণে, কোনো ভিত্তি নেই প্রশংসা করে যাওয়া, চাটুকার। শুধু প্রশংসাটা করছে নিজের স্বার্থ সাধনের জন্য। কিসের প্রশংসা? যত রকমের মন্দ কাজ করছে সেগুলোরও প্রশংসা। কারা? দেশ নেতা নেত্রীরা। আজকে এই শ্রেণীর মানুষ যারা ওয়াচ ডগের কাজ করবেন তারা সেই স্তাবক, প্রশংসাকারী, এবং প্রশংসাটা ভিত্তিহীন প্রশংসা, সেই স্তাবকে পরিণত হয়েছে। তার আমার মনে হয় তারা দুটো অপকর্ম করছেন। এক হচ্ছে নিজেদের কর্তব্য ভুলে যাচ্ছেন, যেটা তাদের যথাযথ কর্তব্য সেটা ভুলে যাচ্ছেন। তারা নিজেদের স্বার্থ, অত্যন্ত সংকীর্ণ স্বার্থ, সেটা পূরণের জন্য স্তাবক হয়ে যাচ্ছেন। তারা দেখছেন যে যখন, বিশেষ করে এটা বলে শেষ করব, বিশেষ করে যখন প্রভুর আসনে বসে, দেশ নেতা বা নেত্রী হয়ে প্রভুর আসনে বসে মনে করে আমি প্রভূত ক্ষমতাশালী হয়ে গেছি, এই দেশের সবকিছু লুটপাট করে নেব, দেশবাসীদের একেবারে আমার পায়ের তলায় নিয়ে আসব, সেই শাসক, গণতন্ত্রের শাসক বলে না, গণতন্ত্রের সুবিধা নিয়ে তারা যারা যারা এই কাজটা করে চলেছেন তাদের ভূয়সী প্রশংসা করে, স্তাবক বনে যায়, তাদের সমালোচক হওয়ার বদলে স্তাবক বনে যায়, এবং তারা নিজেদের তার দ্বারা কি করে? নিজেদের কর্তব্য ভুলে যায়, কর্তব্য লঙ্ঘন করে। এবং শুধু সেটুকু হলেও হতো, তারা না হয় তাদের কর্তব্য ভুলে গেল, তার দ্বারা কি হচ্ছে? দেশের মানুষ আজকে কত শতাংশ মানুষ স্বাধীন দেশটাতে যারা কিছু পাচ্ছে না, কিছু না পাওয়ার দলে আছেন, কিছু না পাওয়া, তারা বলতে পারছেন না আমি কেন কিছু পাচ্ছি না, কারণ তাদেরকে ভিক্ষার্থী বানিয়ে দেওয়া হয়েছে। এই অমুক তমুক হানা টানা প্রকল্প করে বানিয়ে দেওয়া হয়েছে ধারিনী আজকে আমাদের এই রাজ্যে। তিনি এগুলোতে অভ্যস্ত হয়ে গেছেন, ভিখারি বানিয়ে দিচ্ছেন, ভিক্ষার্থী বানিয়ে দিচ্ছেন, এবং এই নজরদারি রাখার কাজ ছিল যাদের, তারা তাকে বাহবা দিয়ে দিয়ে তালি দিচ্ছেন। একটা উদাহরণ দিয়ে শেষ করব। এমন কথাও এদের বলতে শুনছি, এরা নির্লজ্জ ভাবে সমস্ত মনুষ্যত্ব নৈতিকতার বোধ বিসর্জন দিয়ে বলে যাচ্ছেন যে এমন মানুষ পৃথিবীতে আর জন্মায়নি, এই ধরনের কথা উচ্চারণ করছে। আমি এর পায়ের তলায় চিরজীবনের জন্য এর পায়ের তলায় থাকতে পারি। আমাদের যিনি এই রাজ্যের ক্ষমতাধারিণী তার সম্পর্কে বলছেন। কোনো মানুষের মনুষ্যত্ব থাকলে, নৈতিকতার বোধ থাকলে সে বলতে পারে সে আরেকজন মানুষের পায়ের তলায়। এসব রাজতন্ত্রে সম্ভব ছিল অনুপম। রাজতন্ত্র আমাদের দেশে বহুকাল ধরে ছিল। সেই রাজতন্ত্রে কি ছিল? না বলার কোনো অধিকার থাকতো না, প্রত্যেকেই অনুগত প্রজা, যা বলবে তাই, সত্য কথা বলুক, মিথ্যা কথা বলুক, কল্যাণমূলক কাজ করুক, অকল্যাণমূলক কাজ করুক, বাহবা, হাততালি, বাহ। আজকের দিনে গণতান্ত্রিক দেশে বসে এই নাগরিকরা যারা স্তাবকে পরিণত হয়েছে, আমি তো বলবো মনুষ্যত্ব বলে তাদের মধ্যে আর কিছু নেই, আদর্শ বোধ বলে কিছু নেই, নৈতিক জীবন বলে তাদের কিছু নেই। তারা যেটা করছে, তুমি সম্ভবত বলেছো, আমি একটু মিস করেছি, তারা শুধু দেশের ক্ষতি করছে না, দেশবাসীর ক্ষতি করছে না, যাদের স্তাবক হয়েছে তাদেরকেও অমানুষে পরিণত করে, তাদের দায়িত্ব কর্তব্য ইত্যাদি ভুলিয়ে দিয়ে লোভী ইতর মানুষে, বলতে বাধ্য হচ্ছে, আমাকে মার্জনা করবেন যারা রুচি সম্পন্ন মানুষ, তারা ইতর মানুষে পরিণত করার দিকে আরো ঠেলে দিচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যারা কর্তব্য বোধে স্থিত মানুষ, সেই মানুষরা আজকে আর নেই। তুমি একটি দুটি নাম উচ্চারণ করতে পারবে না। আমি একটা উদাহরণ দিয়ে একটু ব্যক্তিগত কথা বলেই শেষ করছি, ব্যক্তিগত অভিজ্ঞতা কথা বলেই। গৌর কিশোর ঘোষ বিখ্যাত সাহিত্যিক, আমাদের দেশের মানুষ, কোনোদিন সাংবাদিক সাহিত্যিক, ভালো ভালো এবং বড় বড় প্রতিষ্ঠানে, সাংবাদিক প্রতিষ্ঠানে তিনি কাজ করেছেন। যখন নীতির আদর্শের সংঘাত বেঁধেছে নিজের মধ্যে, তখন সে ছেড়ে দিয়েছেন। এই গৌর কিশোর ঘোষ কিছু দরিদ্র মানুষদের এবং বঞ্চিত সম্প্রদায়ের মানুষদের খুব সাহায্য করতেন, তার মনের মধ্যে এটা খুব ছিল।
তার মধ্যে একজন, আজকে আমি বলছি বলে আমাকে যারা শুনছেন তারা মার্জনা করবেন, আমি এই পথের পথিক নই, কখনো এ কাজ করিনি, আজকে করতে হচ্ছে। আবুল বাসার বলে একজন সাহিত্যিক একদম আমাদের দেশে প্রতিষ্ঠা পেয়েছেন। সেই ব্যক্তিটিকে গৌর কিশোর ঘোষ আনন্দবাজারে চাকরি দিয়েছিলেন, তিনি দর্জির কাজ করতেন, পোশাক বানানোর কাজ করছেন। আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আজকে বলছি, অত্যন্ত কষ্ট নিয়ে, মনোকষ্ট নিয়ে। সেই আবুল বাসার গৌর কিশোর ঘোষের দৌলতে আনন্দবাজারে চাকরি পেয়ে প্রতিষ্ঠা পেলেন। তারপরে আজকে দিনে দিনে কালে কালে যা হয়েছে, সম্ভবত খুব দুরবস্থার মধ্যে পড়েছেন, অসুস্থতার মধ্যে পড়েছেন, দারিদ্র্যের মুখোমুখি হয়েছেন সম্ভবত, না হলেও এরা এরকমই। সেই আবুল বাসারের কি ভূমিকা দেখা যাচ্ছে? গৌর কিশোর ঘোষের আদর্শের ধারে কাছে তিনি আছেন, পরিপূর্ণ আমি আপনাকে বলছি মিরাতুন্দি, এই লোকটির বক্তব্য নিয়ে সমাজ মাধ্যমে রীতিমতো খিল্লি করা হচ্ছে, ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে। যে ভঙ্গিতে উনি বলছেন জীবনানন্দ দাশকে উনি আবিষ্কার করেছেন, কবি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেও উনি আবিষ্কার করেছেন। মানে বিষয়টা অনেকটা এরকম যে কবি জীবনানন্দ দাশ আর আমাদের প্রশাসনের আবিষ্কারের অপেক্ষায় মানে মানে ওই নাম উচ্চারণ। অনুপম, সত্য কথা বলতে গেলে কঠোর সত্য, জীবনানন্দ দাশের নাম উচ্চারণ করার কোনো মাত্র যোগ্যতা উনি অর্জন করেননি, শুধু নামটুকু উচ্চারণ করার। যে মানুষ তিনি ছিলেন, শুধু কবি প্রতিভা নয়, যে রকমের মানুষ তিনি ছিলেন, সেই মানুষ হওয়ার অন্তঃচক্ষু দৃষ্টিচক্ষুরা পেয়েছে, পায়নি। নাম আর একটু বলে দিই, আমি একটু বলি মিরাতুন্দি, উনি মঞ্চে দাঁড়িয়ে বারবার করে বলছিলেন আমি সাধারণত ভুল করি না, নিজেই বলছেন, বলছে আমি সাধারণত ভুল করি না, আমি জীবনানন্দ দাশকে আবিষ্কার করেছিলাম, আমিও না, মানে আমি ভুল করি না, এটা বলা মানেটা কি? মানে আমরা তো বুঝতে পারলাম না মঞ্চে দাঁড়িয়ে উনি এটা বলছেন। আমি একটা মন্তব্য করি তাহলে। যিনি বলেন তিনি ভুল করেন না, সেই মস্ত বড় ভুলটাই তিনি করেন। এটাই একটা মহা ভুল উচ্চারণ, যে আমি ভুল করি না। যিনি সত্য জানেন, যদি নির্ভুল কাকে বলে তিনি জানেন, বুঝতে পারেন, তিনি যখন ভুল করেন তিনি সেটা নিজে ধরতে পারেন। এদের সে ক্ষমতাও নেই। এরা অন্যের দৌলতে, বললাম তো কার দৌলতে আনন্দবাজারে ঢুকেছে? গৌর কিশোর ঘোষের। আমি নিজে সাক্ষী, আমি নিজে গৌরদার অত্যন্ত কি বলবো অনুরাগী মানুষ। আমি আমি অত্যন্ত ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম, উনি আমাকে খুব ভালোবাসতেন। আর দু তিনজনের নাম একটু বলে বলে নেওয়া যাক, কারণ এরা খুব ক্ষতি করছে আমাদের। নিজেরা স্থাবক হয়ে যাদেরকে বেশি স্পর্ধা দিচ্ছে, সেই স্পর্ধাকারীরা ওদের কাছ থেকে স্পর্ধা পেয়ে দেশটা সর্বনাশ করছে, রাজ্যটা সর্বনাশ করছে। এর মধ্যে স্পষ্ট ভাবে আছেন। সম্প্রতি তারা মঞ্চে অবস্থান নিয়েছিলেন আমাদের কবি জয় গোস্বামী। তিনি বলেছেন এমন মানুষ পৃথিবীতে আর জন্মায়নি এই ধরনের ভাষা। আজকের দিনে রাজ্যের প্রশাসনিক ব্যক্তিত্ব এই কথা মুখে কেউ উচ্চারণ করতে পারে? কত মহান মানুষের দেশ আমাদের। আর আজকে উনি বললেন উনি আর এরকম মহান মানুষ আর দেখেননি, জন্মায়নি দেশে। জয় গোস্বামী কবি, নাম করে বলতে হচ্ছে, আমি আমার নীতি ভঙ্গ করলাম আজকে, আমি নাম করে করে বলতে ভালোবাসি না। জয় গোস্বামী এরকম কথা বলেছেন। আবুল বাসার মস্ত বড় সাহিত্যিক, সবাই বলে, আমি মনে করি না। তিনি বলেছেন এ কথা। আর একজন সঙ্গীত শিল্পী, না সরকারের কথাগুলো আমি সেদিন শুনিনি, সকর্ণে না শুনলে বলবো না, সেদিন আমি শুনতে পাইনি, আমি শুনেছি আর একজন সঙ্গীত শিল্পী, বিখ্যাত সঙ্গীত শিল্পী, তার কথাও শুনেছি। তিনিও অজস্র গুণগান করেছেন এই ব্যক্তিত্বের, এই নেতৃত্বের, বলা যায় নেত্রী, তৈরি নয়, তয়রা ফলা দীর্ঘ, এই নেত্রী তিনি অজস্র গুণগান করেছেন। সেই মানুষটিকে খানিকটা বোঝা যায়, কখনো এদিকে কখনো ওদিকে দোদুল্যমান। এই মানুষটাকে চেনা যায়, এই মানুষটাকে চেনা যায় যে এর ব্যক্তিত্ব বলে কিছু নেই, এর সঙ্গীত প্রতিভা আছে। উনি তো একসময় এনার তুমুল সমালোচনা করেছেন, মানে তুমুল সমালোচনা করেছেন, এই দলটাকে যা খুশি তাই বলেছেন, মানে যাদের হয়ে আজকে মঞ্চে উঠছেন তাদের অকথ্য ভাষায় গালাগালি দিয়েছেন, আবার তাদেরই গালাগালি করছেন। মানে কখন কি বলেন ঠিক নেই। আমাদের লজ্জা করে যে এরা সৃজনশীল জগতে আজকে এখনো
সৃজনশীলতার আকাশে ভাস্বর হয়ে রয়েছেন এখন। উনি হয় একবার এদিকে একবার ওদিকে করেন, ওকে চিনতে পারা যায়। কিন্তু যে দুজন ব্যক্তিত্বের নাম করলেন, যে সাহিত্যিক কবি জয় গোস্বামী এবং আবুল বাসার, এদের এদের অবস্থানটা কোন ভাষায় কেমন করে নিন্দা করবো আমার জানা নেই। স্তাবকরা সবকালে সব সময় সব যুগেই নিন্দনীয়, এবং তাদের ভূমিকা, তারা শুধুমাত্র যারা ক্ষমতাশালী তাদের স্তাবকতা করে এবং তাদের সর্বনাশটা বেশি সর্বনাশ ঘটিয়ে আনে। তারা বুঝতে পারে না যে তাদের সত্যিকার ক্ষমতা নেই, এরা এদেরকে বেলুনের মতন ফুলিয়ে ফাঁপিয়ে তোলে, এখানে সর্বনাশটা ঘটিয়ে আনে। আর বলবো না, এদের নিন্দা করলে আমাকে, আমি একটা কথা বলছি, এর কিছু মনে করো না। অন্নদাশঙ্কর রায়ের স্ত্রী ছিলেন লীলা রায়, বিদেশি। একদম জানি আমি, আপনি বলেন পুণ্যশ্লোক রায় অন্নদাশঙ্কর রায়ের আসতে হয়। ছেলে। হ্যাঁ, উনি বলেছিলেন, না উনি ছেলে মেয়েদের যখন পড়াতেন তখন কেউ যদি তারা ই করতো বা নিজেদের মধ্যে ঝগড়া করতো, গালাগালি দিত, খারাপ কথা তুই একটা বললেন। রাস্কেল, এই ধরনের খারাপ কথা বলতো, তখন বলতেন যাও, গম্ভীর ভাবে বলতেন, যাও বাথরুমে গিয়ে মুখটা ধুয়ে এসো। আমার আজকে এই নামগুলো উচ্চারণ করলাম, এটা আমার অহংকার নয়, এটা আমার প্রত্যয়। উচ্চারণ করলাম, আমাকে মুখটা ধুতে হবে একটু পরে, এটা বললে শেষ করছি। আমি ঠিক এখানেই আসবো শ্যামল বাবু। শ্যামল আপনি শুনলেন মীরাতুন্দি সাধারণত এভাবে কাউকে বলেন না, কিন্তু মীরাতুন্দি আজ নাম করে বললেন যে জয় গোস্বামী, আবুল বাসার এবং একজন সঙ্গীত শিল্পী, এদের নামগুলো উচ্চারণ করলে আসলে মুখ ধুয়ে আসতে হয়। মানে কতটা বীতশ্রদ্ধ হলে সমাজকে কতটা নষ্টের দিকে এরা ঠেলে দিচ্ছেন, তার জন্য এটা বলতে হচ্ছে। মীরাতুন নাহারের মতো একজন মানুষ যিনি সাধারণত এই ধরনের মন্তব্য করেন না, কতটা ভিতর, মানে কোথাও মনে হচ্ছে না এই রেসটাই, আমি বলছি সমাজের হয়তো খিল্লি হচ্ছে, এই রেসটাই কিন্তু সমাজের সর্বস্তরে পৌঁছেছে। এনারা কি বুঝতে পারছেন না যে এর ফলে এনাদের তো বটেই, যার হয়ে স্তাবকতা করছেন তারও একটা সর্বনাশ ডেকে আনা হচ্ছে।